নমস্কার। বাংলা স্ফিয়ারে আজ আমি রয়্যাল বেঙ্গল লাফটার ক্লাবের গল্প শোনাবো বলে মনস্থ করেছি। প্রথম শো এখন, দ্বিতীয়টি আপনারা ইচ্ছে করলে শুনতে পারেন রাত্রি 9টায়। আপাতত এই ক্লাবের সক্রিয় সদস্য হিসেবে আমি 3 জনকে চিহ্নিত করতে পেরেছি: রচনা বন্দ্যোপাধ্যায়, কেষ্টনগরের রানীমা এবং এক এবং অদ্বিতীয় অভিজিৎ গাঙ্গুলি। 3 জনই এবার ভোটে প্রার্থী, যদিও দুটি যুযুধান শিবিরে বিভক্ত। রচনা তৃণমূলের, বাকি 2 জন বিজেপির। চৈত্রের এই তপ্ত বাংলায় গরমটাকে সহ্য মনে হচ্ছে এই 3 জনের কথাবার্তা শুনে। বুঝতে পারছি এরা ময়দানে না থাকলে এবার ভোটটা বড়ই শুষ্কং কাষ্ঠং মনে হতো। এদের পক্ষে প্রথমে 2-4টে সিরিয়াস কথা বলে নিই, তারপর না হয় রসিকতা করা যাবে। প্রথম কথা, রচনা, রানীমা কিংবা অভিজিৎ বাবু, এরা 3 জনেই কিন্তু রাজনীতিতে সম্পূর্ণ নবাগত। সাঁতার না জানা কাউকে মাছ পুকুরে ছেড়ে দিলে তার যে অবস্থা হয়, এদের ক্ষেত্রে দেখতে পাচ্ছি ঠিক তাই হচ্ছে। দ্বিতীয়, এরা স্বেচ্ছায় এমন অপরিচিত ভূমিকায় অবতীর্ণ হননি। প্রত্যেককে সাদরে, বলতে গেলে লাল কার্পেট বিছিয়ে ডেকে আনা হয়েছে ক্রূর রাজনীতির অঙ্ক কষে। রচনা খোদ দিদিমণির প্রার্থী, বাকি 2 জনের মনোনয়ন পাওয়ার পিছনে শুভেন্দু অধিকারীর হাত যশ আছে বলে শুনতে পাই। সেই অর্থে এরা বাজিকরদের হাতের পুতুল। তারা নামিয়ে খালাস, এবার যে যারটা বুঝে নাও। তৃতীয় বিষয়টি আরও বেশি হৃদয় বিদারক। সেটা হলো বাংলার ভোটারের রাজনৈতিক সচেতনতার প্রকৃত স্তরটা ঠিক কোথায়। আমরা চায়ের দোকানের আড্ডায়, মজলিসি বৈঠকে, সভা সমিতিতে বারভাট্টাই করে অনেক কথা বলি। তার মধ্যে একটা কথা হলো যে আমাদের মতো রাজনীতি সচেতন জাত নাকি ভূভারতে আর একটিও নেই। এই কথা যদি সত্য হতো তাহলে কোনো রাজনৈতিক দলই রচনা, রানীমা বা অভিজিৎ বাবুর মতো ব্যক্তিদের দলীয় প্রার্থী করার সাহসই পেত না। কিন্তু তারা জানেন অভিনেত্রীর গ্ল্যামারের ছটা, রাজানুগত্য কিংবা কোনো বিচারপতির জনপ্রিয়তা দিয়েও অনায়াসে ভোট বৈতরণী পার হওয়া যায়, এবং এটা পরীক্ষিত সত্য। এদের সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই। এরা সম্পূর্ণ রাজনীতি বিবর্জিত মরশুমি পাখি। তবু জনতা জনার্দনের মন উদ্বেলিত করার কাজে এরা মস্ত বড় হাতিয়ার। অতএব এদের ভোটের ময়দানে কেন নামানো হয় সেটা যদি একটু গভীরে ভাবা শুরু করি, তাহলে আমার রাজ্যের বঙ্গবাসীর সম্পর্কে লজ্জাবোধ ছাড়া আর কিছুই হয় না। এবার একটু রসিকতা করি। প্রথমে রচনা। আপন মনের মাধুরী মিশায়ে এমন বেয়াক্কেলে রচনা কে নির্মাণ করেছেন আমি বলতে পারবো না। তবে দোষ তার নয়, রচয়িতার। আমি তাকে কেবল শুভাকাঙ্ক্ষীর মতো একটা জরুরি পরামর্শ দিতে চাই। তার জানা উচিত তিনি বাংলার দিদি নাম্বার 1 নন, মোটেই নন। আসলে বাংলার দিদি নাম্বার 1 যিনি, সে তারই বদান্যতায় রচনা কিন্তু টিকিট পেয়েছেন। দিদি নাম্বার 1 বলে তিনি যদি হুগলির আকাশ বাতাস মুখরিত করার চেষ্টা করেন, তার পরিণতি কিন্তু ভয়াবহ হতে বাধ্য। এমন হতে পারে শেষ মুহূর্তে হয়তো তাকে মনোনয়ন জমা দিতেই নিষেধ করে দেওয়া হলো। কোন মাইন পাতা মাঠে তিনি পদচারণা করতে নেমেছেন রচনার তা বোঝা উচিত। 1 নম্বর স্থানে বাংলার দিদিমণি
কোনো রকম প্রতিদ্বন্দ্বিতা কিন্তু সহ্য করবেন না। এর বাইরে তাকে আমার পরামর্শ দেওয়ার কিচ্ছুটি নেই। বাকিটা তিনি যেভাবে প্রথম দিন থেকে আমাদের হাসির খোরাক জুগিয়ে যাচ্ছেন তেমনি জুগিয়ে যান। বাংলার মানুষ বুঝুক, দেখুক বোকা বাক্সের দিদি নাম্বার 1 আসলে নিজেও কতটা বোকা, কতটা সরল। রচনা এ পর্যন্ত রসামৃতের অন্তর্ভুক্ত হওয়ার মতো যেসব সোনায় বাঁধিয়ে রাখার মতো উক্তি করেছেন সেগুলি পরপর সাজানো যাক। ব্রিগেডের র্যাম্পে হেঁটে মাটিতে পা রাখার সঙ্গে সঙ্গে এক টিভি রিপোর্টার তাকে বুম ধরে তাকে জিজ্ঞেস করেছিল, আপনি তৃণমূলে যোগ দিলেন কবে? সঙ্গে সঙ্গে অকপটে রচনা হাসতে হাসতে জবাব দিলেন, তৃণমূলে যোগ কেন, আজকেই। তখনই বুঝেছিলাম এবার ভোটে রচনা দিদি খিল্লি নাম্বার 1 হতে চলেছেন। দ্বিতীয় সংলাপ ঐতিহাসিক। হুগলির মানুষ আমাকে সশরীরে দেখতে পাচ্ছেন, এটাই কি যথেষ্ট নয়? ঠিক একই রকম কথা প্রথমবার ভোটে লড়তে গিয়ে শতাব্দী রায় বীরভূমে বলেছিলেন। তারপরে অবশ্য তিনি বন্ধ করে দিয়েছেন। কতটা নির্বোধ হলে একজন ভোটের প্রার্থী এ কথা বলতে পারেন, আপনারাই তা বিচার করে দেখবেন। আমি বাংলা বা উড়িয়া সিনেমার তেমন খবরাটবর রাখি না, তবু এটুকু জানি টলিউডের নায়িকাহীন খরা ভূমিতেও তার নাম তালিকাতেই খুঁজে পাওয়া যাবে না। সম্বল বলতে টেলিভিশনের একটি বোকা বোকা শো, একবার দেখার চেষ্টা করে সত্যি বলছি মিনিট 10 পরেই চ্যানেল বদলে ফেলেছিলাম। কিন্তু সেটা তো কথা নয়। কথা হলো তিনি যদি দীপিকা পাড়ুকোনে হতেন তাহলেও কিন্তু এমন কথা বলার সাহস বা অধিকার তার থাকতো না। এ কথা বলার অর্থ গোদা বাংলায় হুগলির মানুষকে অপমান করা, যে হুগলি বাংলার শিক্ষা সংস্কৃতির আঁতুড় ঘর। এখন রচনা যদি আমাকে অনুরোধ করেন আমি তাকে হুগলির একটা পাঠ দিয়ে দিতে পারি, কিন্তু যেখানে তিনি প্রার্থী হয়েছেন সেই তল্লাটের ন্যূনতম জ্ঞান অর্জন না করে মাঠে নামাটা কি আদৌ একজন প্রার্থীর কাজ হতে পারে? হুগলির মানুষের আর খেয়ে দেয়ে কাজ নেই, আপনাকে দেখে তারা ধন্য হয়ে যাবেন? আপনি কে? দশভুজা? মা চণ্ডী? কিছুই তো আমি বলতে পারি না। তার কারণ হলো আপনি যদি বলেন হুগলির মানুষ তা আপনাকে সশরীরে দেখছেন, তাহলে সেটা যে বুমেরাং হয়ে ফিরতে পারে এ সম্পর্কে কি আপনি ওয়াকিবহাল? তৃতীয় সংলাপের লোকেশন সিঙ্গুর, বাংলার মানুষের বড় ব্যথার জায়গা। বাংলার অন্যত্র কোথাও কিছু না হলেও সিঙ্গুরে শিল্পের প্রসঙ্গ উঠবেই। উঠল। সাংবাদিকরা তাকে জিজ্ঞেস করল, এই শিল্প শাসনে দাঁড়িয়ে আপনার কেমন লাগছে? চোখ নাচিয়ে নাচিয়ে রচনা বিস্ময় প্রকাশ করে বললেন, কি বলছেন আপনারা? শিল্প তো প্রচুর হচ্ছে। আস্তে আস্তে দেখছিলাম রাস্তার দুধারে কত চিমনি থেকে ধোঁয়া বেরোচ্ছে। আমার মনে এলো ক্রুশবিদ্ধ হওয়ার আগে যীশু খ্রিস্টের সেই অমৃত বাচন, হে ভগবান এদের ক্ষমা করে দিও, এরা কি করতে যাচ্ছে নিজেরাই তা জানে না। চতুর্থ দৃশ্য ঘুগনির হাঁড়ির পিছনে। 1 চামচ মুখে দিয়েই রচনা বলে উঠলেন, এ নাকি দুনিয়ার সেরা ঘুগনি। যত দিন যাবেন তত তিনি
হুগলির দই, মোদকের মিষ্টি, এমনকি খাটা পায়খানার পাশ দিয়ে গেলে বিষ্ঠারও দুনিয়া জোড়া খ্যাতিসম্পন্ন সুগন্ধির ঘ্রাণ পেলেও পেতে পারেন। এটা তার হক, আমি এ নিয়ে কোনো উপহাস করছি না। আমি শুধু তাকে একটাই পরামর্শ দিচ্ছি, টিভি শোয়ের কন্ট্রাক্ট তো আজ না হয় কাল, কাল না হয় পরশু শেষ হয়ে যাবে। তখন আপনি ইচ্ছে করলে চপ, কাটলেট, ঘুগনির শিল্প শুরু করতে পারেন। আপনার টাকার কোনো অভাব হবে না। বাংলার দিদি নাম্বার 1 আপনাকে দরাজ হাতে সরকারি সাহায্য দেবেনই দেবেন। ভালো থাকবেন, নমস্কার।